স্বপ্ন জড়িয়ে দাও। অবুজ কুসুম কলি রঙেতে রাঙিয়ে যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, অটিজম নিয়ে সচেতনতা আগের তুলনায় অনেক বেড়েছে, কিন্তু এখনও এমন কিছু বিষয় রয়েছে যা নিয়ে সমাজে ভুল ধারণা এবং বিভ্রান্তি রয়ে গেছে। তার মধ্যে অন্যতম হলো অটিজম শিশুদের চ্যালেঞ্জিং বিহেভিয়ার বা চ্যালেঞ্জিং আচরণ। অনেক সময় আমরা দেখি কোনো শিশু হঠাৎ চিৎকার করছে, কান্না করছে, নিজেকে আঘাত করছে, অন্যকে ধাক্কা দিচ্ছে, জিনিসপত্র ছুঁড়ে ফেলছে, অথবা কোনো নির্দেশ মানতে চাইছে না। বাইরে থেকে এসব আচরণকে অনেকেই অবাধ্যতা, জেদ বা খারাপ ব্যবহার বলে মনে করেন, কিন্তু বাস্তবতা হলো বেশিরভাগ ক্ষেত্রেই এসব আচরণ কোনো খারাপ উদ্দেশ্য থেকে আসে না। এগুলো হতে পারে শিশুর যোগাযোগের সীমাবদ্ধতা, সংবেদনশীলতার সমস্যা, উদ্বেগ, হতাশা কিংবা কোনো অপূর্ণ চাহিদার বহিঃপ্রকাশ। আজ আমরা জানার চেষ্টা করব অটিজম শিশুদের চ্যালেঞ্জিং বিহেভিয়ার আসলে কী, কেন এটি ঘটে এবং পরিবার, শিক্ষক ও সমাজ কীভাবে ইতিবাচকভাবে এর মোকাবেলা করতে পারে। চলুন দর্শক, পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। আমাদের আজকের অতিথি রোজলিন আফসানা বিশ্বাস, স্পেশাল এডুকেটর, ইপনা, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। দর্শক, চলে যাচ্ছি মূল আয়োজনে। আর আলোচনার শুরুতেই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। চ্যালেঞ্জিং বিহেভিয়ার, আপনি তো শুনলেনই, এটাই আমাদের আজকের আলোচনার বিষয়। আমাদের অটিজম শিশুদের মধ্যে যেহেতু চ্যালেঞ্জিং বিহেভিয়ার একটি বড় সমস্যা, সেই কারণে অটিজম শিশুদের চ্যালেঞ্জিং বিহেভিয়ার নিয়ে অনেক কথা হয়। কিন্তু কেন চ্যালেঞ্জিং বিহেভিয়ার করে আমাদের অটিজম শিশুরা, এর পেছনের কারণটা কি, সেই বিষয়ে এখনও রয়ে গেছে অনেক বড় একটা অস্পষ্টতা। তো প্রথমেই আমরা আসলে শুরু করতে চাই, অটিজম শিশুদের চ্যালেঞ্জিং বিহেভিয়ার আসলে কি? অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং আচরণ করে থাকে। নিজেকে আঘাত করা, অন্যকে আঘাত করা, চিৎকার চেঁচামেচি করা, কান্না করা, থুতু দেয়া, কারো চুল টেনে ধরা, কাউকে কামড়ে দেওয়া, অনেক সময় সেলফ স্টিমুলেটিং যে আচরণগুলো আছে, হাত ঝাঁকানো, মাথা ঝাঁকানো, বডি দোলানো, এসব আচরণগুলো মেনলি অনাকাঙ্ক্ষিত আচরণ বা চ্যালেঞ্জিং আচরণ বলতে পারি। অটিজম শিশুরা এই যে চ্যালেঞ্জিং আচরণগুলো করছে, এটা কেন করছে, এর পেছনের কারণটা কি? অ্যাকচুয়ালি আচরণ একটি বাচ্চা 4টি কারণে করে থাকে। অ্যাটেনশন পাওয়ার জন্য, কোনো ট্রানজিবল বা এরিবল জিনিস যেমন কোনো খাবার বা খেলনা, এগুলো পাওয়ার জন্য। আবার অনেক সময় কোনো অবস্থা থেকে সে এড়িয়ে যাওয়ার জন্য, স্কেপিং বলি আমরা, স্কেপ করার জন্য আচরণ করে থাকে। অনেক সময় তার ভিতরে সেলফ স্টিমুলেটিং আচরণ থাকে, যেগুলো তার ভিতরে সেন্সরি যে রেগুলেশনটাকে সে ঠিক মতো রাখার জন্য এই আচরণগুলো করে থাকে। দ্বিতীয়ত অ্যাটেনশন পাওয়ার জন্য, সে হয়তো অ্যাটেনশন পাচ্ছে না, অ্যাটেনশন পাওয়ার জন্য আচরণটা করতে পারে। আমরা সাধারণত দেখি যে একটা বাচ্চা যখন চুপচাপ বসে খেলছে, আমরা কিন্তু তাকে কোনো গুড বলি না, কিছু বলি না, কিন্তু যখনই বাচ্চাটা খেলনা ছুঁড়ে ফেলে কিছু ভেঙে দিল, তখনই আমরা সাথে সাথে তাকে অ্যাটেনশন দিই যে এই কাজটা কেন করলে। সে আমাদের থেকে কি শিখছে? আমাদের থেকে শিখছে যে যখন আমি ছুঁড়ে ফেলে ভাঙবো কিছু, তখন আমাকে অ্যাটেনশন দিবে। তার মানে সে আচরণটা এই অ্যাটেনশনটা পাওয়ার জন্য করছে। আমরা যদি ওই জায়গাতে কি করি, যদি সে খুব সুন্দরভাবে খেলছে বা পড়ছে বা খেলনা নিয়ে সে আছে, ভালো হয়ে আছে সে, তখন আমরা যদি তাকে একটি হাগ করি, একটা কিস করি যে তুমি ভালো আছো, গুড বয় বা গুড গার্ল, তুমি খুব সুন্দর করে খেলছো, এই যে, তাহলে ওর ভিতরে কি হবে, পজিটিভ আচরণগুলো বাড়বে। আমাদের তো টার্গেট এটাই, যে এমন সব রং শুধু বাংলায় সম্ভব। রাঙিয়ে দাও, রাঙিয়ে নাও, বার্জার। এই যে চ্যালেঞ্জিং বিহেভিয়ার আমাদের অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরা করছে, এর পেছনে আসলে কি কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন? একটি অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুর বিভিন্ন ধরনের সেন্সরি ইন্টিগ্রেশন যে রেগুলেশনগুলো থাকে, সেখানে অনেক ধরনের হাইপার অ্যাক্টিভিটি থাকে তাদের মধ্যে শব্দ, গন্ধ, তারপরে বিভিন্ন ধরনের টেক্সচার এমনি স্বাভাবিক মানুষের মতো নিতে পারে না।
এইসব কারণেও তাদের ভিতরে এই ধরনের চ্যালেঞ্জিং আচরণ হতে পারে। এদের ভিতরে নিজেকে অন্যের সাথে খাপ খাওয়াতে পারছে না, তারা নিজেকে এক্সপোজ করতে পারছে না সমাজের কাছে বা মানুষের কাছে। অনেক কারণে তারা অ্যাকচুয়ালি এই ধরনের আচরণ করতে পারে। আমরা আচরণগুলো দেখি আমাদের অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের, কিন্তু পেছনের কারণটা আমরা দেখি না। পেছনের কারণটা দেখলে হয়তো আপনি যে বিষয়গুলো বললেন সেই বিষয়গুলোই আমাদের চোখে ধরা পড়বে যে হ্যাঁ কী কারণে সে এই ধরনের আচরণ করছে। তো আমাদের অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরা যেটা করে, হঠাৎ চিৎকার দিয়ে উঠে, মাটিতে গড়াগড়ি দেয়, খামচি দেয়, কারো চুল টেনে ধরছে, কিংবা হয়তো দেখা যাচ্ছে লাফাচ্ছে। এই যে আচরণগুলো করছে, এই আচরণগুলো করলে তখন পরিবারের সদস্যদের প্রতিক্রিয়াটা কেমন হওয়া উচিত? অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের চ্যালেঞ্জিং বিহেভিয়ারের অন্যতম একটি কারণ হিসেবে স্পেশালিস্টরা বলছেন যে মেলাটোনিন হরমোনের ভারসাম্যহীনতা। এছাড়াও তাদের সেন্সরি যে অর্গানগুলো আছে সেখানে হাইপার সেন্সিটিভিটি থাকে। এই কারণেও এই ধরনের চ্যালেঞ্জিং আচরণগুলো তারা করে থাকে। অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরা হঠাৎ করে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং আচরণ করে থাকে বলে আমরা সাধারণভাবে দেখতে পাই, কিন্তু আমরা যারা দেখা যাচ্ছে পরিবারে থাকি তারা বা স্পেশাল এডুকেশন টিচার যারা বাচ্চাটাকে বিভিন্ন ধরনের লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে আমরা নিয়ে যাচ্ছি, তারা কিন্তু আমরা বুঝতে পারি যে এই বাচ্চাটা আসলে কোন সময় এই আচরণটা করে বা কি কারণ হতে পারে। এই আচরণের প্রেক্ষিতে পরিবারের লোকজন হুট করে বাচ্চাকে বকা দেওয়া বা মার দেওয়া এই ধরনের অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো না করে বাচ্চাটাকে বুঝতে চেষ্টা করা যে অ্যাকচুয়ালি বাচ্চাটা কেন আচরণটা করছে। আমরা স্পেশাল এডুকেটররা FBA বা ফাংশনাল বিহেভিয়ার অ্যাসেসমেন্টের মাধ্যমে যে বাচ্চাটা আচরণটা কেন করছে, ABC মেথডে আমরা করছি, অ্যান্টিসিডেন্ট বিহেভিয়ার কনসিকুয়েন্সেস। এখানে আমরা কোনো একটা আচরণকে পয়েন্ট আউট করে সেই আচরণটা কেন বাচ্চাটা করছে এই ফাংশনটা বের করে নিয়ে আমরা যে কাজ করছি, তারপরে সিতে যে কনসিকুয়েন্সেস অ্যাকচুয়ালি কি পাওয়ার জন্য আচরণটা করছে। FBA মেথডটা যে আমরা যে কাজগুলো করছি তাতে করে বাচ্চাটার আচরণটা কেন করছে সেই কারণটা আমরা আগের থেকেই যদি শনাক্ত করতে পারি, ওই ফাংশনটা তার সামনে আসতেই না দেয়া বা সেই অ্যান্টিসিডেন্টটা তার সামনে যদি আমরা রিমুভ করতে পারি তাহলে হয়তো সে আচরণটা করবেই না। এরকম আরও কিছু মেথড আছে আর কি। তো এটা একটা অন্যতম মেথড। তো আমি যে কথাটা বলছিলাম যে পরিবারের লোকজনকে অবশ্যই প্রথম প্রতিক্রিয়াটা কি হওয়া উচিত? হ্যাঁ, প্রথম প্রতিক্রিয়াটা বাচ্চাটার ক্ষেত্রে রাগ না করে, বিরক্ত না হয়ে জাস্ট বাচ্চাকে বোঝা যে বাচ্চাটা আচরণটা অ্যাকচুয়ালি কেন করছে, তার কি শারীরিক কোনো প্রবলেম না তার আসলে সেন্সরির কোনো প্রবলেম হচ্ছে, তার কোনো অর্গানের সেলফ স্টিমুলেটিং কোনো আচরণ হচ্ছে না, কেন হচ্ছে সেই জিনিসটা বের করে বাচ্চাটাকে সেই অনুযায়ী শান্ত করার চেষ্টা করা বা সেই অ্যান্টিসিডেন্টটা অতীতেও যদি করে থাকে বাচ্চাটা সেই কারণেই আচরণগুলো করছে তাহলে সেটাকে তার সামনে না আসতে দেওয়া। এটা আসলে ধৈর্য সহকারে প্যারেন্টসদের অবশ্যই মোকাবেলা করা উচিত বলে আমার মনে হয়। তাহলে প্যারেন্টসকে একেবারেই প্রথম অবস্থায় বাচ্চাকে বকা দেওয়া যাবে না, বাচ্চাকে মার দেওয়া যাবে না, বুঝতে হবে যে বাচ্চাটা কেন এই আচরণটা করছে। প্যারেন্টসটা যখন বুঝতে পারছেন না যে আচরণটা অ্যাকচুয়ালি কেন করছে, বাচ্চাটা এত অতিরিক্ত কেন মেজাজ দেখাচ্ছে বা কান্না করছে, তখন অবশ্যই স্পেশালিস্টদের সঙ্গে একটু কথা বলে নেওয়া যে অ্যাকচুয়ালি কেন করছে বাচ্চাটা এরকম আচরণ। আসলে আমাদের ধৈর্য হারানোটা চলবে না। রোজলিন আপা, মেল্ট ডাউন এবং সাধারণ রাগ এবং জিদের মধ্যে পার্থক্যটা কি? উত্তরটা নেব একটা বিরতি নিয়ে এসে। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গে থাকুন। এমন সব রং শুধু বাংলায় সম্ভব। রাঙিয়ে দাও, রাঙিয়ে নাও, বার্জার। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, আজ আমরা আলোচনা করছি অটিজম শিশুদের চ্যালেঞ্জিং বিহেভিয়ার নিয়ে। আবারও ফিরছি আলোচনায়। রোজলিন আপা,
যে বিষয়টা খুব বেশি শোনা যায় অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের ক্ষেত্রে, যে মেল্ট ডাউন, শিশুর মেল্ট ডাউন হচ্ছে। এই যে মেল্ট ডাউন বিষয়টা আসলে কি? মেলডাউনটা হলো যে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরা সাধারণত কান্নাকাটি, চিৎকার করে, রাগ করে, কোনো কাজ করতে চায় না, হয়তো গড়াগড়ি করছে, তাদের মানসিক অবস্থাটা সম্পূর্ণ বাইরে চলে যায়, তারা অতিরিক্ত চিৎকার, চেঁচামেচি, কান্নাকাটি করছে, আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তখন সেই আচরণগুলোকে মেনলি আমরা বলছি যে অটিজম শিশুদের মেলডাউন হয়েছে। আচ্ছা, তার মানে যখন চিৎকার, কান্নাকাটি, রাগ, জিদ সব কিছু একদম কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে একজন অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুর, তখন সেটাকে আমরা মেল্ট ডাউন বলবো। জি। এখন যদি আমি জানতে চাই যে এই মেল্ট ডাউনের সাথে সাধারণ রাগ এবং জিদের কি পার্থক্য রয়েছে? সাধারণ রাগ বা জিদের ক্ষেত্রে এটা সাধারণ শিশু বা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন যে কোনো শিশুরাই সাধারণ রাগ জিদ করে থাকে। কোনো একটি জিনিস পাওয়ার জন্য অনেক সময় তারা জিদ করে থাকে, কান্নাকাটি করে থাকে, না পেলে রাগ করছে, জিনিসপত্র ছোড়াছুড়ি করছে। এটা খুবই কমন একটা বিষয়। সেটা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরও হচ্ছে না তা না, এরকম হচ্ছে। তারপরে আবার কি হয়, জিনিসটা পেলে অথবা একটা অল্টারনেটিভ কোনো জিনিস দিলে তাদেরকে সেই রাগ বা জিদের মধ্যে তাদেরকে মানে আমরা ইচ্ছে করলে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসি। অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরাও অনেক সময় সেই কন্ট্রোলের মধ্যে চলে আসে। কিন্তু মেলডাউন বিষয়টা সম্পূর্ণই ভিন্ন। যখন তার মধ্যে সেন্সরি ওভারলোডেড হয়ে যাচ্ছে, তার মধ্যে অ্যাংজাইটি যুক্ত হচ্ছে, তার মধ্যে বিভিন্ন ধরনের শারীরিক প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, সে হয়তো কোনো কিছু প্রসেসিং করতে পারছে না, কমিউনিকেট করতে পারছে না সঠিকভাবে, কোনো একটা পরিস্থিতিতে যে নিজেকে বারবার অ্যাডজাস্ট করতে চাচ্ছে, অ্যাডাপ্টেশন করতে পারছে না, এই ধরনের বিভিন্ন কারণে তারা একটা পর্যায়ে নিজেকে ছেড়ে দেয়। তখন তারা হয়তো কান্নাকাটি, চিৎকার, চেঁচামেচি, তারা অ্যাকচুয়ালি এইটাও মানে সে কোনোভাবে বুঝাতে চাচ্ছে কিন্তু বুঝাতে পারছে না। এই ধরনের বিষয়গুলো যখন রাগ জিদের সাথে যুক্ত হবে তখন আমরা মেলডাউন বলতে পারবো এটাকে। আচ্ছা, মানে ভেতরে তার যে একটা ভীষণ রকম অস্থিরতা আছে কিন্তু এক্সপ্রেস করতে মানে প্রকাশ করতে পারছে না, তখনই মেল্টডাউন হচ্ছে, তাই তো? জি। আমরা প্রায়শই দেখে থাকি অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরা একা একা থাকতে পছন্দ করে। তারা সাধারণ মানুষের সাথে মিশতে চায় না, ঘরের কোণে একলা খেলা করে, সব কিছুই একা একা করতে চায়। এই আচরণটা কেন করে? আসলে শিশুরা সাধারণত সেফটি জোন খুঁজে। আমাদের অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরা আমরা দেখে থাকি ফ্যামিলিয়ার এনভায়রনমেন্টে তারা ভালো থাকে। আবার অচেনা মানুষ আসলে তারা সামনে আসতে চায় না, তারা নিজেকে আড়াল করে রাখতে চায়। এটা যখন কোনো বাচ্চা স্কুলে প্রথম ভর্তি হয় তখনও আমরা এটা দেখে থাকি যে স্কুলে সাধারণত এসে কান্নাকাটি করে থাকে, মায়ের শাড়ির আঁচলের মধ্যে লুকিয়ে থাকতেই চায়, এরকম করে। একটা পর্যায়ে যখন সে ফ্যামিলিয়ার এনভায়রনমেন্টে তখন ঠিক হয়ে যায়। অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের সামনে অনেক স্টিমুলাই আমরা বলি সাধারণত, যে অনেক বিষয় আসে একসাথে, যেটা তাদের হয়তো একসাথে প্রসেসিংয়ের প্রবলেম হয়ে যায়। সাধারণত ভিজুয়াল সেন্সরি সিস্টেম যে সেখানে ওভারলোডেড হয়ে সে অ্যাকচুয়ালি প্রসেসিং করতে পারে না, যার জন্য সে নিজেকে আড়াল করে নেওয়ার জন্য চোখে তাকিয়ে বা ওই কমিউনিকেশনটা তারা অ্যাকচুয়ালি করতে পারে না, মানে অ্যাভয়েড করে, এড়িয়ে যায় তারা। আমরা যেটা দেখে থাকি পরিবারের মধ্যেও সে সবার মাঝে থেকেও কিন্তু সবার সাথে নেই, সে নিজেকে আলাদা করে রেখেছে, সে আলাদা খেলা করছে, একা একা সময় কাটাচ্ছে। এটা কেন হয়? অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরা সঠিকভাবে জানে না যে একটা মানুষের সাথে কিভাবে কমিউনিকেট করতে হয়। একই সাথে যখন আমরা সাধারণ মানুষরা ভার্বালি, জেস্টারে, ইশারা, ইঙ্গিত করে কথা বলি, একসাথে আমরা চোখের ভাষা, হাতের ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু আমরা এক্সপোজ করতে পারছি, কিন্তু অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের এখানে একসাথে সব কিছু কমিউনিকেট করে তারা যে একটা মানুষের সাথে কমিউনিকেশন করবে সেই জায়গাটাই তাদের অধিকাংশের ভিতরেই ল্যাকিংস থাকে। তো সেই ক্ষেত্রে হয়তো পরিবারের মধ্যে থেকেও সে হয়তো আলাদা একটা বাচ্চার সাথে সে খেলতে যাচ্ছে, নর্মাল বাচ্চার সাথে, সেই বাচ্চাটা মানে অনেক কিছু বুঝছে, সেটা সে যে তার সাথে ওই ওয়েতে কমিউনিকেট করতে পারছে না। সে যখন অ্যাপ্রোপ্রিয়েটভাবে কমিউনিকেট করতে পারছে না তখন সে নিজেকে হয়তো আড়াল করে নেয়, গুটিয়ে নেয়। যখন একটা শিশু এরকম একা একা থাকতে পছন্দ করছে,
কারোর সাথে মিশতে চাচ্ছে না, তখন পরিবার কি করবে বাচ্চাটাকে সোশ্যাল করতে বা সবার সাথে মিশতে, সবার মাঝে নিয়ে আসতে? আমরা সাধারণত অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের প্যারেন্টসদেরকে সবসময় বলে থাকি, আপনারা অল্প সময় দেন বাচ্চাটাকে। হয়তো সময় নাই, আমাদের এই বর্তমান সময়ে মা বাবা প্রত্যেকে ঘরে বাইরে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন, কিন্তু সেই অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুকে যতটুকুই টাইম আপনারা দিচ্ছেন সেই টাইমটা যেন অবশ্যই ভালো টাইম হয়। তার সাথে সময় দেওয়া, ছবি আঁকানো, একসাথে গান করা, ছড়া বলা, এই ধরনের অ্যাক্টিভিটি যখন ওই বাচ্চাটার সাথে করবে, একটা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদেরকে বিভিন্ন সোশ্যাল পার্সপেক্টিভে নিয়ে যেতে হবে, তাহলেই না সে আচরণগুলো শিখবে। একটা জায়গায় যাব রিলেটিভের বাসায়, সেখানে গেলে সে কী কী অনাকাঙ্ক্ষিত আচরণ করতে পারে বিধায় আমরা ভয়ে বাচ্চাটাকে নিয়ে যাই না। তার সেখানে যেয়ে তো অনেক কিছু লার্নিং থাকে, সেই জিনিসগুলো সে অ্যাপ্রোপ্রিয়েটভাবে করতে পারে না কেন? কারণ আমরা সেই অ্যাক্সেসটা তাদেরকে দিচ্ছি না। আমরা শুধুমাত্র কি করি, ওই বাচ্চাটাকে তার সব চাহিদা ফুলফিল করছি ঘরের মধ্যে, কিন্তু ঘরের মধ্যে তো আসলে সমাজ নাই। বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি দিয়ে বাচ্চাটাকে ম্যানেজেবল করব, যেমন সোশ্যাল স্টোরি একটা আছে বিষয়, যেটা আমরা কোথাও নিয়ে যাওয়ার আগে আমরা হয়তো 4-5 দিন 7 দিন ধরে বাচ্চাটাকে একটু প্রিপেয়ার করে নিয়ে যাই, যে ফ্ল্যাশ কার্ড দিয়ে বা আমরা ওখানে ছোট ছোট হয়তো ইনস্ট্রাকশন দিই। অতিরিক্ত কথা দিলে তাদের ভার্বাল লোড এসে যেতে পারে, এই জন্য হয়তো অল্প কথা দিয়ে তাদেরকে ছবির মাধ্যমে যে আমরা অমুক জায়গায় যাব, অমুক রিলেটিভের বাড়িতে যাব, সেখানে যে আমরা চুপ করে বসে থাকবো বা খাবার দিলে খাবো, বা এই ধরনের জিনিসগুলো যখন আমাদের, অথবা আমরা বাজারে যাব, কোনো জিনিস ধরবো না, মাকে বলবো বা বাবাকে বলবো জিনিসটা নেওয়ার জন্য, এই ধরনের যখন আমরা ফ্ল্যাশ কার্ড দিয়ে ওদেরকে বারবার দেখাবো এবং সেই জায়গায় নিয়ে যেয়ে সেই কাজগুলো করাবো, তখন আমাদের বাচ্চারা এমনিতেই ম্যানেজেবল হবে বলে আমার বিশ্বাস। তাদের অবশ্যই পূর্ব প্রস্তুতির প্রয়োজন এবং আমরা তাদেরকে প্রস্তুত করেই নিয়ে যাব, সেটাই আসলে সঠিক কাজ করা হবে। আমাদের অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরা যখন এই ধরনের চ্যালেঞ্জিং বিহেভিয়ার করছে, তখন আসলে পরিবার এই বিষয়টাকে ম্যানেজ করার জন্য কী ধরনের কৌশল অবলম্বন করবেন? পরিবারের এখানে অগ্রণী ভূমিকা একটা পালন করতে হবে। যেমন একটা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু সাধারণত স্কুলে থাকে অল্প কিছু ঘন্টা, আর অধিকাংশ সময় থাকে পরিবারের সাথে। তাহলে পরিবারের মানুষজন যারা আছে তাদের সবাইকে ওই বাচ্চাটা সম্পর্কে বা অটিজম সম্পর্কে অবগত থাকতে হবে, এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত বিভিন্ন ধরনের আচরণ সেই বাচ্চাটা কেন, কখন, কিভাবে করছে, কতটুকু সময় করছে, এগুলো সাধারণত আমরা পরিবারের মেনটেন করা উচিত পিকচার দিয়ে বা অ্যাক্টিভিটিসগুলো টাস্ক অ্যানালাইসিস বিভিন্ন ধরনের এগুলো করে বাচ্চাটাকে ম্যানেজের মধ্যে রাখা। এবং আরেকটা বিষয় এখানে বলা যেতে পারে যে বাচ্চাটার একটা এমন পজিশনে একটা তার থাকবে ডেইলি রুটিন, যেখানে ছবি দিয়ে এবং ছোট ইনস্ট্রাকশনের মাধ্যমে বিভিন্ন ধরনের রুটিনে অ্যাক্টিভিটি থাকবে সারাদিনের। ওই অ্যাক্টিভিটিগুলো দেখেই বাচ্চাটা বুঝতে পারবে যে আমি এখন এটা সম্পন্ন করলাম, এরপরে আমার এই কাজটা আছে। এটা সাধারণত আমরা বলি অ্যাবিলিটি অফ প্রেডিকশন, যেটা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চারা করতে পারে না। সাধারণ শিশুরা হয়তো বুঝতে পারে যে এখন আমি খাবার খেয়েছি, এরপরে হয়তো আমাকে পড়তে বসতে হবে, কিন্তু অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরা এটা বুঝতে পারে না। তারা চিন্তা করতে থাকে, তাদের এই প্রেডিকশন অ্যাবিলিটির হয়তো ল্যাকিংস আছে, এই জন্য তারা এই জিনিসটা বুঝতে পারছে না। সেই ক্ষেত্রে আমাদের যদি এরকম ভিজুয়াল রুটিন থাকে যে ওকে কিছুদিন কাজ করালেই সে বুঝবে যে আমার এরপরে এই কাজটা আছে, সেই ক্ষেত্রে আরেকটা সুবিধা আছে, সেটা হলো যে এই অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরা সাধারণত রুটিন ব্রেক করতে পারে না। তো আমাদের যদি এরকম রুটিন থাকে ভিজুয়ালাইজড একটা, সেখানে আমরা ইচ্ছে করলে রুটিন ব্রেক করার প্র্যাকটিসও তাদেরকে দিয়ে করাতে পারি। হয়তো অনেক ধরনের ফ্ল্যাশ কার্ড থাকবে, ওর হয়তো ছবি আঁকার পরে সে খেলতে যাবে না, বেড়াতে যাবে, তখন আমরা ওই ফ্ল্যাশ কার্ডটা, খেলতে যাওয়ার ফ্ল্যাশ কার্ডটা তার সামনে উঠিয়ে দিয়ে বললাম আরও একটা অ্যাক্টিভিটির আগে যে তুমি এটার পরে বেড়াতে যাবে, অথবা এটার পরে তুমি খেলবে, বা এই ধরনের চেঞ্জ করে ছোট ছোট চেঞ্জ করে আমরা তাদের রুটিনের পরিবর্তন যে তারা করতে পারে না, একসাথে ওটা দেখে যে তারা অস্থির হয়ে যায়, এরপরে আমার এই কাজ,
আমি এটা কেন করতে পারছি না, তারা অস্থিরতা এসে যায়। কিন্তু সেই ক্ষেত্রে হয়তো ভিজুয়ালাইজড এরকম থাকলে সে সঠিকভাবে ওই জিনিসটাও মানে করা যাবে, ম্যানেজ করা যাবে অ্যাকচুয়ালি। অটিজম শিশুদের চ্যালেঞ্জিং বিহেভিয়ার শুধুমাত্র পরিবারের জন্য নয়, অনেক সময় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা আমাদের অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের এই চ্যালেঞ্জিং বিহেভিয়ারগুলো কমিয়ে আনতে বা ম্যানেজ করার ক্ষেত্রে কী ধরনের ভূমিকা পালন করে থাকেন, উত্তরটা নেব একটি বিরতি নিয়ে ফিরে। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই মুহূর্তে নিয়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গে থাকুন। দুহাত বাড়িয়ে দাও, জীবনের স্বপ্ন এমন সব রং শুধু বাংলায় সম্ভব। রাঙিয়ে দাও, রাঙিয়ে নাও, বার্জার। দুহাত বাড়িয়ে দাও। দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, আবারও ফিরছি আলোচনায়। রোজলিন আপা, বিরতিতে যাবার আগে যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে আমাদের অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের এই যে চ্যালেঞ্জিং বিহেভিয়ারগুলো, এটা শুধু পরিবারের জন্য নয়, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকরা আমাদের এই অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের এই চ্যালেঞ্জিং বিহেভিয়ারগুলো কমিয়ে আনার ক্ষেত্রে বা ম্যানেজ করার ক্ষেত্রে কী ধরনের ভূমিকা পালন করে থাকেন? শিক্ষা প্রতিষ্ঠানে মেনলি যে আচরণটা বাচ্চার জন্য লার্নিং প্রসেসকে বেশি ক্ষতিগ্রস্ত করছে, সেই আচরণগুলোকে আমরা ইন্ডিকেট করি। প্রথমে চিহ্নিত করি যে একটি বাচ্চা ঠিক কতগুলো আচরণ করছে এবং কোনটা তার লার্নিং প্রসেসকে ব্যাহত করছে। সাধারণত একটা বাচ্চা অনেক সময় সেলফ স্টিমুলেটিং বিভিন্ন আচরণ করে থাকে, হ্যান্ড ফ্ল্যাপিং করা, মাথা দোলানো, এরকম। কিন্তু এগুলো আসলে লার্নিং প্রসেসকে ঠিক ওইভাবে ক্ষতিগ্রস্ত করছে না, যার জন্য আমরা সাধারণত সেই আচরণগুলোকে চিহ্নিত করে থাকি যে আচরণগুলো একটি শিশুর লার্নিং প্রসেসকে বা শিখন পদ্ধতিকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি শিখতে বাধা দিচ্ছে। আরেকটা আছে প্লে বেসড অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের বাচ্চাকে খেলনার মাধ্যমে বাচ্চাকে শান্ত করানো হয় তার পছন্দের খেলনা দিয়ে। আরেকটা আমরা যেটা স্পেশাল এডুকেশন টিচাররা করে থাকি, সেটা বাচ্চাকে এই যে অ্যাক্টিভিটিগুলো করাচ্ছি, তাকে কোনো একটা কাজ করার পরেই তাকে পুরস্কৃত করা। অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের রেনফোর্সার অ্যাসেসমেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা প্রত্যেকটা শিশুরই ইন্ডিভিজুয়াল। আমরা সাধারণত বলি যে প্রত্যেকটি অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুই ইউনিক, ইন্ডিভিজুয়াল। তাদের পছন্দের খেলনা, খাবার সবই ভিন্ন আছে। আবার অনেক অ্যাক্টিভিটির ক্ষেত্রে এক ধরনের খেলনা পছন্দ করছে, আর একটা অ্যাক্টিভিটির ক্ষেত্রে হয়তো সে একটা খাবার পছন্দ করছে। এই যে রেনফোর্সার অ্যাসেসমেন্ট করা, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা করার ফলে বাচ্চাটার পজিটিভ বিহেভিয়ারগুলো ইনক্রিজ করে। আর সেই ক্ষেত্রে অ্যাক্টিভিটি করানোর ফলে তার যে চ্যালেঞ্জিং বিহেভিয়ার, সেগুলোকে আস্তে আস্তে কমানো সম্ভব হয়। আমি একটু সেই আচরণগুলোর বিষয়ে জানতে চাই, যে আচরণগুলো শিশুর লার্নিং প্রসেস বা শিখন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। সেলফ হিট করা, আদার্স পিপলকে হিট করা, চিৎকার চেঁচামেচি করা, কান্নাকাটি করা, এই ধরনের আচরণগুলো সঠিকভাবে শিখতে দিচ্ছে না কোনো কিছু। কারণ কি, যে এগুলো তখনই সেই সব শিশু করছে যেসব তখন তার অ্যাটেনশন থাকছে না, তখন তার সিটিং টলারেন্স থাকছে না, সে হয়তো ওইভাবে কাজটা করতে পারছে না। তখন সেই আচরণটাকে আমরা ইন্ডিকেট করে, মানে আপনারা চিহ্নিত করেন, আমরা চিহ্নিত করছি কোন আচরণটা বেশি ব্যাঘাত ঘটাচ্ছে সব কিছুর থেকে, সেটার সম্পর্কে একসাথে একটা বা দুইটা আচরণ নিয়ে আমরা কাজ করতে শুরু করি। আমরা বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করে থাকি, যেগুলো হয়তো ইন্টারন্যাশনাল মেথড, FBA একটা ফাংশনাল বিহেভিয়ার অ্যাসেসমেন্ট, আর একটা আছে ABA মেথড, যেটা ওয়ার্ল্ড ওয়াইড খুবই বিখ্যাত একটা মেথড। ABA মেথডের মধ্যে বাচ্চাকে আমরা সঠিকভাবে কাজ করা শুরু এবং শেষটা করাচ্ছি। তারপরে কাজটাকে ছোট ছোট ভাগ করে, ডিসক্রিট ট্রায়াল ট্রেনিং যেটা বলা হয়, DTT, ছোট ছোট ভাগ করে একটি শিশুকে ধাপে ধাপে কাজটা শেখানো হচ্ছে। সাধারণত আরেকটা আছে টাস্ক অ্যানালাইসিস, যেখানে অ্যাক্টিভিটিকেই ছোট ছোট টাস্কের মাধ্যমে আমরা কাজটা করে একটা ফিনিশিংয়ে আসছি। তো এই ধরনের অ্যাক্টিভিটিগুলো করছি। তারপরে
ট্রিটমেন্ট অ্যান্ড এডুকেশন অফ অটিস্টিক চিলড্রেন অ্যান্ড রিলেটেড কমিউনিকেশন অফ হ্যান্ডিক্যাপ চিলড্রেন বলছে। সেই অ্যাক্টিভিটিটাতে সম্পূর্ণ ভিজুয়ালাইজড একটা প্রোগ্রাম চালু করা। অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরা সাধারণত ভিজুয়াল লার্নার হয়ে থাকে, যার জন্য কোনো একটা কথা বোঝার আগে সে হয়তো কোনো ছবি দেখলে বেশি প্রম্পট বুঝতে পারে, তাড়াতাড়ি সে ওটাকে ক্যাচ করতে পারছে। তো এই ছবির মাধ্যমে ফ্ল্যাশ কার্ড দিয়ে আমরা ওই বাচ্চাটাকে কাজ করাচ্ছি। তারপরে আরেকটা আছে পিকচার এক্সচেঞ্জ কমিউনিকেশন সিস্টেম, পেক্স বলি আমরা। এখানে পেক্সের মাধ্যমে বাচ্চাটার ছবি আদান প্রদান করে বাচ্চাটা কমিউনিকেশন সিস্টেমটা শিখবে, সে অন্যের কাছ থেকে কিভাবে চাইবে, কিভাবে কমিউনিকেট করবে, সেই বিষয়টা পেক্সের মাধ্যমে আমরা করে থাকি। আমরা অনেক সময় দেখে থাকি আমাদের এই অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরা বড় হওয়ার পরও দেখা যায় এই যে নিজেকে আঘাত করার যে একটা বিষয়, এত তীব্রভাবে আঘাত করতে থাকে এবং কন্টিনিউয়াসলি আঘাত করতে থাকে। এইটা কেন করে এবং এটা দূর করার আসলে উপায়টা কি? অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরা সাধারণত রিপিটেটিভ আচরণ করে থাকে, রেস্ট্রিকটিভ বিহেভিয়ার করে থাকে। এই আচরণগুলো যদি অনেক ছোট বয়স থেকে যদি আমরা সঠিকভাবে বিহেভিয়ার মডিফিকেশন টুলস টেকনিক্সগুলো আছে সেগুলো যদি আমরা প্রপারলি ইউজ না করি, তাহলে এই আচরণগুলো তাদের মধ্যে হয়তো যখন তারা অ্যাডাল্ট হয়ে যাচ্ছে তখনও তাদের মধ্যে এই আচরণগুলো থাকে। অ্যাডোলেসেন্সের সাথে সাথে তাদের বিভিন্ন ধরনের আচরণ আরও ইনক্রিজ করতে থাকে, অ্যারাইজ হতে থাকে বিভিন্ন ধরনের আচরণ। তো যদি পরিবার সঠিকভাবে না বুঝতে পারেন যে এই আচরণগুলো কেন করছে, তো সেই ক্ষেত্রে স্পেশালিস্টদের সঙ্গে কথা বলাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি যে এরা সাধারণত নিজেকে আঘাত করছে অথবা অনেক বেশি যখন উত্তেজিত হয়ে যাচ্ছে অন্য মানুষকেও আঘাত করছে, অনেক সময় এটা ম্যানেজেবল থাকছে না। এটা আপনার কাছে একটা প্রশ্নই আমার ছিল, অভিভাবক কখন বুঝতে পারবেন যে তার অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন সন্তানটিকে বিশেষজ্ঞের কাছে নিতে হবে? তার দৈনন্দিন জীবনের অ্যাক্টিভিটি থাকছে, থেরাপিউটিক অ্যাক্টিভিটিস থাকে, তার এক্সারসাইজ, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করানোর পরেও বাচ্চাটাকে ম্যানেজ করতে পারছে না, তখন আর নিজেরা না করে একটা স্পেশালিস্টের কাছে যেয়ে সঠিকভাবে দিক নির্দেশনা নেওয়া জরুরি। এখানে আরেকটা কথা আছে, সেটা যে অনেক ধরনের খাবারের ফলেও তার কিন্তু বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং আচরণ তৈরি হতে পারে, তার ভিতরে ট্যান্ট্রাম তৈরি হতে পারে, অস্থিরতা তৈরি হতে পারে। এই জিনিসগুলো আমার মনে হয় যে মেনটেন করা উচিত। খাবার মেনটেন করা, তার এক্সারসাইজ করানো, কুল হতে পারে, নিজেকে শান্ত স্থির করতে পারে। আপনি একটু কি ফুডের কথা বলছিলেন, ফুড বা খাবার আমাদের অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের হাইপার অ্যাক্টিভিটির সাথে জড়িত। অনেক ক্ষেত্রেই অনেক খাবার আমাদের শিশুদেরকে হাইপার অ্যাক্টিভ করে ফেলে। আপনি যদি একটু বলতেন যে কোন ধরনের খাবারগুলো আসলে সেক্ষেত্রে পরিহার করা দরকার? সাধারণত দুগ্ধজাত বা দুধ জাতীয় খাবার একটা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের ভিতরে হাইপার অ্যাক্টিভ যে আচরণগুলো আছে সেগুলোকে বৃদ্ধি করে দেয়। আটা ময়দা দিয়ে তৈরি এসব খাবারগুলো একটা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুর পরিহার করা উচিত। তার সঙ্গে সঙ্গে চিনি জাতীয় খাবার, চিনি যখন শরীরে চলে যায় তখন হাইপার অ্যাক্টিভ আচরণগুলো বৃদ্ধি পায়। এছাড়াও বর্তমান সময়ে ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড এসব খাবারগুলোতে টেস্টিং সল্ট বা বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান থাকে, সেগুলো অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের বা অ্যাডোলেসেন্স পিরিয়ডে সেই শিশুটিকে উত্তেজিত করে দিচ্ছে, হাইপার অ্যাক্টিভ আচরণগুলোকে ইনক্রিজ করে দিচ্ছে। আমরা দেখতে পাই আমাদের অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরা রিপিটেটিভ বিহেভিয়ার করছে, মানে একই আচরণ বারবার করছে, বা ইকোলালিয়ার যে বিষয়টা থাকে, একই কথা বারবার বলছে। এগুলো কেন করছে তারা? এখানেও কি আমাদের চ্যালেঞ্জিং বিহেভিয়ারের মধ্যেই এই আচরণগুলো পড়বে? ইকোলেলিয়া মেনলি এটাকে কোনো চ্যালেঞ্জিং বিহেভিয়ার বলা যেতে পারে না। যখন একটা বাচ্চা ল্যাঙ্গুয়েজ শিখছে, ভাষা শিখছে, এটা ভাষা শেখারই একটা ধাপ বলা যেতে পারে। একটা কথা বারবার করে বলছে, এটা একটা ভাষা শেখার ধাপের মধ্যেই পড়ে। এটাকে চ্যালেঞ্জিং বিহেভিয়ার বলা যায় না। আর যেটা রিপিটেটিভ বিহেভিয়ার, যে একই আচরণ বারবার করছে, যেমন হ্যান্ড ফ্ল্যাপিংয়ের কথা বলি, অনেক বাচ্চা কিন্তু কিছুক্ষণ পরপরই কী করছে, হ্যান্ড ফ্ল্যাপ করছে, কিংবা আঙ্গুলের বিশেষ কিছু মুভমেন্ট বারবার করে যাচ্ছে, তাই না? এগুলো কি চ্যালেঞ্জিং বিহেভিয়ারের মধ্যে পড়ে? সাধারণত আচরণগত সমস্যা যেটা আমরা বলছি অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের মধ্যে, এই ধরনের আচরণগুলোকেও আচরণগত সমস্যা বলা যেতে পারে।
এগুলো সাধারণত বলে সেলফ স্টিমুলেটিং আচরণ। এগুলো সাধারণত আচরণের ক্রাইটেরিয়ার মধ্যে আমরা চ্যালেঞ্জিং এর থেকে বরঞ্চ অড বিহেভিয়ার বলতে পারি, যেটা হয়তো নর্মাল বাচ্চারা করছে না, সাধারণ শিশুরা করছে না, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরা করছে। এসব ক্ষেত্রে আসলে বাবা মা বা অভিভাবকদের কোন ভুলগুলো একদমই করা উচিত না? একজন বাবা মা যখন সমাজের বা আত্মীয় স্বজনের কাছে যাচ্ছে, তার বাচ্চাটাকে অ্যাট এ গ্ল্যান্স আমরা দেখে বলতে পারছি যে এটা হয়তো স্পেশাল বাচ্চা বা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চা, এটার জন্য তারা হয়তো শাই ফিল করছে, লজ্জা বোধ করছে। অভিভাবকরা বলছেন এই তুমি এটা করো না বারবার করে, কিন্তু আমার মনে হয় যে এই ধরনের তাকে ইনস্ট্রাকশন দিয়েও কোনো লাভ নাই। এটাই আমার মনে হয় যে প্রথম ভুল, যে বারবার তাকে এই ভার্বাল লোডটা দেওয়া যে তুমি এটা করো না। এটা সে নিজেকে অ্যাংজাইটি থেকে দূরে রাখার জন্য বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টে নিজেকে সেই জায়গাতে অ্যাডাপ্ট করার জন্য, অ্যাডজাস্ট করার জন্যও সে এই ধরনের আচরণগুলো করে থাকে, যে নিজেকে সেলফ স্টিমুলেট করছে সে ওই ধরনের হয়তো মুভমেন্ট দিয়ে। সে চোখে চোখে তাকাতে পারছে না, হয়তো সে হাত নাড়ায় নিজেকে কন্ট্রোল করছে যাতে সে মানে আউট অফ কন্ট্রোল না হয়ে যায় কোনো জায়গায়। মানে সে আসলে সেই পরিবেশের সাথে নিজেকে অ্যাডজাস্ট করার জন্য চেষ্টা করছে। আর সেক্ষেত্রে দর্শক, আমাদের কখনই উচিত হবে না বাচ্চার আচরণের পেছনের কারণটা না জেনে তাকে কোনো কিছু করতে নিষেধ করা বা তাকে বারবার মানা করা, তাই তো আপা? জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপা। আমরা আসলে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপা, যে পরিবারগুলোতে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরা রয়েছে, যাদের চ্যালেঞ্জিং বিহেভিয়ার রয়েছে, সেসব শিশুদের পরিবারের উদ্দেশ্যে আপনার অবস্থান থেকে কী পরামর্শ আপনি দিতে চান? অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু আমাদের অনেকের ঘরে রয়েছে। এসব শিশুদেরকে আমার মনে হয় যে পরিবার এবং আত্মীয় স্বজনের মধ্যে সর্বপ্রথম যেই কাজটি প্রয়োজন সেটি হলো এই বাচ্চাটিকে অ্যাকসেপ্ট করে নেওয়া। এই বাচ্চাটার বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং আচরণ আমরা দেখতে পাই। এসব আচরণের প্রেক্ষিতে আমরা অনেক সময় অনেকের সামনে হয়তো অপমানিত হয়ে যায় বা অনেকের সামনে লজ্জায় পড়ে যায়। এই জিনিসটা আসলে লজ্জায় না পড়ে আমরা জানি যে এসব অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরা নিজের ইচ্ছায় এই আচরণগুলো করে না, এদের ভিতরে বিভিন্ন ধরনের প্রসেসিংয়ের সমস্যা হচ্ছে তাদের ভিতরে, এই জন্য তারা হয়তো এই আচরণগুলো করছে। সেই জিনিসটা আমরা কেন আচরণ করছে সেটার সঠিক কারণ আমরা খুঁজে বের করব। অভিভাবকরা সঠিকভাবে না খুঁজে বের করতে পারেন তো সেই ক্ষেত্রে অবশ্যই স্পেশালিস্টদের পরামর্শ নেওয়া উচিত বলে আমার মনে হয়, এবং তাদের সাথে আপনারা প্রচুর কোয়ালিটি টাইম স্পেন্ড করেন, বাচ্চাদেরকে ভালোবাসেন। এছাড়া ছোট ছোট উপহার বা পুরস্কার দেন। যখন বাচ্চাটা ভালো কাজ করছে তখন তাদেরকে ছোট ছোট যে গিফট দেওয়া, কোনো একটা খাবার দেয়া বা কোনো একটা খেলনা দেয়া, তাতে করে বাচ্চাটার মধ্যে এই বিষয়টা আসবে যে আমি একটা ভালো আচরণ করলে আমার অভিভাবক বা মা বাবা আমাকে একটা ভালো কিছু দিচ্ছে। তো সেই ক্ষেত্রে তার মধ্যে অবশ্যই পজিটিভিটি গ্রো করবে বলে আমার মনে হয়। জি আপা, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর করে বলেছেন এবং খুব গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ আপনি প্রদান করেছেন। আজকে আমাদেরকে সময় দিলেন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেন আমাদের দর্শকদের সাথে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের আজকের আলোচনায় আমরা বুঝতে পারলাম অটিজম শিশুদের চ্যালেঞ্জিং বিহেভিয়ার কোনো চরিত্রগত ত্রুটি নয়, কোনো খারাপ অভ্যাসও নয়। অনেক ক্ষেত্রেই এটি তাদের না বলা অনুভূতি, অস্বস্তি, উদ্বেগ কিংবা সাহায্যের একটি নীরব আবেদন। তাই আচরণকে বিচার করার আগে আমাদের উচিত তার কারণটি বোঝার চেষ্টা করা। কারণ সহমর্মিতা, ধৈর্য এবং সঠিক সহায়তা একটি শিশুর জীবনকে বদলে দিতে পারে। মনে রাখতে হবে, প্রতিটি শিশুই শিখতে পারে, বিকশিত হতে পারে এবং সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে যদি আমরা তার পাশে দাঁড়াই। দর্শক, প্রতিটি আচরণের পেছনে একটি কারণ আছে। আমাদের কাজ হলো সেই কারণটিকে বোঝা, শিশুটিকে বিচার করা নয়। নিশ্চয়ই আমরা সঠিক কাজটি করব, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি সৈয়দা মুনিরা ইসলাম। আবারও দেখা হবে বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের আগামী এপিসোডে।
সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভির সঙ্গেই থাকুন। স্বপ্ন জড়িয়ে দাও অবুজ কুসুম কলি রঙেতে রাঙিয়ে যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও হাত বাড়িয়ে দাও দু হাত বাড়িয়ে দাও